বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, ইতিমধ্যে সারা দেশে এবং বিশ্বে কুখ্যাতি অর্জন করেছে গণশত্রু নামে। ও নিজেই বলেছে গণশত্রু, মানুষ ওকে দেখলে গণশত্রু বলে। আর সর্বশেষ যেই খেতাব পেয়েছে সেটা হলো ডাস্টবিন। নাম হলো ডাস্টবিন শফিক, এলো ইউনুস সেন্টারের মুখপাত্র। আমি আসলে নীতিগত কারণে এবং আমার ব্যক্তিগত অবস্থানের কারণে আমি এই সমস্ত লোক নিয়ে কোনো কিছু বলতে চাই না, বলিও না পারতপক্ষে। কিন্তু এই লোকটা এত বেশি ডিস্টার্বিং, এর এই অতিরঞ্জনের জন্যে অন্যান্য যারা উপদেষ্টা আছে তারাও কথা বলা বন্ধ করে দিয়েছে। এ সব বিষয়ে কথা বলে, সব কিছু জানে, সব বিষয়ে কথা বলে। কারণ ওর মতো মিথ্যা কথা, ওর মতো গুজব তো আর কেউ বলতে পারবে না, যার জন্য ও সবাইকে বন্ধ করে দিয়ে ইউনুস সেন্টার থেকে এখন সে যা খুশি তা বলতেছে, বাস্তবের সাথে কোনো মিল নেই। তো এখন এই বেশ কয়েকদিনে তিন চার দিনে সে কয়েকটি কথা বলেছে যেগুলো উচিত ছিল আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এগুলো নিয়ে কথা বলা, কিন্তু যেহেতু তারা কেউ এখন পর্যন্ত বলেনি, ভাবলাম যে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যেমন এই ডাস্টবিন শফিক বলেছে যে আমাদের অর্থনীতি নাকি মিরাকেলি কাম ব্যাক করেছে, অথচ ওর যে মনি বস ডক্টর ইউনুস, উনি বলেছেন এটা গাজায় পরিণত হয়েছে। সর্বশেষ এর আগেও বিশ্ব রেটিং সংস্থা জেপি মর্গান থেকে আমাদের অর্থনীতিকে স্টেবল থেকে নেগেটিভ করে দিয়েছে আরো তিন মাস আগে। গত পরশুদিন আরেক আন্তর্জাতিক আমেরিকান রেটিং সংস্থা মুডিজ, তারাও স্টেবল থেকে নেগেটিভ করে দিয়েছে। আমি খুব বেশি স্ট্যাটিস্টিক্স দিতে চাই না, লম্বা করতে চাই না, শুধু দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করলো 8ই আগস্ট, তখন আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল IMF-এর হিসাবে বৈদেশিক রিজার্ভ ছিল 20.70। আর এখন বর্তমানে সেই বৈদেশিক রিজার্ভ হলো 19.7, তার মানে $1 বিলিয়ন কম। এইটার একটা কারণ হচ্ছে আরো বেশি কমতো, কারণ এখানে তো ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গেছে। যে সমস্ত পেমেন্ট দেওয়ার কথা ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিয়েছে বিদেশিরা। ইউনূস সাহেবের বিশ্ব বন্ধুরা সব বন্ধ করে দিয়েছে। এখানে অনেকে একটা জিনিস চিন্তা করে না, সেটা হচ্ছে যে এই যে রিজার্ভটা যে এখনো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের থেকে এখনো $1 বিলিয়ন কম, এটা যে আরো $5 বিলিয়ন $6 বিলিয়ন কম হতো। কেন হতো? কারণ হচ্ছে হয়নি। কেন হয়নি? এই কারণে যে প্রথম কারণ হলো এই খবিশ টাইপের একজন
গভর্নর এই বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে জঘন্য গভর্নর আর কোনোদিন, অনেকেই কম বেশি খারাপ ছিল, কিন্তু এত খারাপ, এত জঘন্য মৃত্যু আর কখনো আসেনি। সে ব্যাংক থেকে কোনো ডলার মার্কেট স্টেবল করার জন্য ছাড়ে না, সে ডলার উল্টা ব্যাংকের থেকে কিনে, অন্যান্য ডলার যে রেমিটেন্স আনে সেগুলো উল্টা কিনে ডলার রিজার্ভ দেখায়, শো করে যে আমার রিজার্ভ ধরে রাখছি আমি। আর প্রতিদিন কিছু ইউটিউবার আছে, ফেসবুকার আছে, আর পত্রিকার কথা বলে লাভ কি, যা দেয় তাই লিখতে হয়, কিছু করার নেই। তারা রিজার্ভের জোয়ার, রিজার্ভের বন্যা, ফলস। কেন আরও $5-6 বিলিয়ন কমলো না? সেটা হচ্ছে এই কারণে, আপনারা জানেন যে আমাদের দেশ থেকে 18 থেকে 20 লক্ষ মানুষ প্রতি বছর ভারতে যায় বিভিন্ন কারণে, চিকিৎসা, শিক্ষা, ঘোরাফেরা, কেনাকাটা, বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্য। কিন্তু দৈনিক যদি 1.5 লক্ষ লোক ভারতে যাওয়া হয়, যদি আমি 18 লাখ হিসাব করে ধরি, গত বছর 18 লাখ গেছে, এই বছর হয়তো আরও বেশি যেত। আমি 18 লাখ হিসাব করে দৈনিক প্রত্যেক মাসে যদি 1.5 লাখ করে এই ভারতে যেত, তাহলে একজনের পিছনে যদি $2000 খরচ হতো, তাহলে আপনি চিন্তা করে দেখেন কত কোটি ডলার এখানে আসতো। এখন প্রতি মাসে যাচ্ছে 25-30 হাজার মানুষ, বিভিন্ন মেডিকেল বা শিক্ষা এই টুকটাক কারণে। এই যে বিশাল একটা মানে পরিমাণ মানুষ যে বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল, তাদের ডলারটাও খরচ বন্ধ হয়ে গেল। তারা যদি যেতে পারতো তাহলে ব্যাংক থেকে তো খুব কম লোকে ডলার কিনে, বেশিরভাগই কার মার্কেট থেকে, ওপেন মার্কেট থেকে কিনে। তখন ওপেন মার্কেটের ডলারের চাহিদাটা থাকতো। এটা দাম আজকে যেমন আছে 26-27 টাকা, এটার দাম চলে যেত 150 টাকায়, কারণ এটা তো সামাল দিতে পারতো না। তারপরে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করে সেইভাবে নিত, ব্যাংকের থেকে নিত। সো ওই জিনিসটা বন্ধ। এই কারণে, এই আরেকটা কারণ যে ডলারটার ট্রানজ্যাকশনটা কমে গেল। এই জন্য ডলারটা কমেছে, কিন্তু ড্রাস্টিক্যালি কমে নাই, শুধু ওই কারণে। এখানে এদের কোনো কৃতিত্ব নাই। এদের হলো কৃতিত্ব হলো যে যেইটা ওনারা এসে পেয়েছে সেইটাও তারা ধরে রাখতে পারে নাই, এত কারসাজি করার পরেও সেখান থেকে কম আছে। আর আগস্টের 8 তারিখে ডলার ছিল 117 টাকা, এখন ডলার হল 122 টাকা। আরও 5 টাকা বেড়েছে ডলারের দাম, মানে টাকার মাল আরও 5 টাকা কমেছে। তো এই হইল শফিকের মিরাকলি কামব্যাক ইকোনমি। আরেকটা কথা বলেছে, কত বড় স্টুপিড হইলে এই কথা বলতে পারে, যে কোন এক ব্যক্তি, তার নাম বলেনি, যে তার সন্তান, তার দেশের নামও বলেনি যে কোন দেশ, এক সেমিস্টারের টাকা 400 কোটি টাকা নাকি এক সেমিস্টারে বিদেশে পাঠিয়েছে। এটা একটা অসম্ভব ব্যাপার, চাইলেও পাঠাইতে পারবে না, ওই নিয়মই নাই। আমাদের তো সন্তানরা বিদেশে পড়েছে, কানাডাতে পড়েছে, আমরাও তো টাকা পাঠিয়েছি। এটা সিস্টেম আছে, একটা ফাইল ওপেন করতে হয় এই স্টুডেন্টের, যেই ব্যাংকের থেকে পাঠাবে সেই ব্যাংকে, কনসার্ন ব্যাংকে, সেখানে পরিষ্কার বলতে হয় যে পার সেমিস্টারে কত টাকা এবং বোর্ডিং অ্যান্ড ফুড অ্যান্ড আদার্স মোট কত টাকা। এটা ওখান থেকে হিসাবটা আসে। প্রথম ডে 1-এ সেটা বলে দিতে হয় যে আমার এই হলো 2 বছর বা 4 বছরের জন্য, বা যেই কয় বছরের জন্য যায়, এই হলো আমার পার সেমিস্টারের খরচ। সেটা 10,000 হোক, 20,000 হোক, এই। তো সেই জায়গায় 400 কোটি টাকা একটা সেমিস্টারে পাঠাবে, ব্যাংকের এই সিস্টেমই তো নাই, এই সিস্টেমই তো অ্যালাউ করবে না। এটা তো একটা সিস্টেমে পাঠাবে, এটা সিস্টেমেই তো অ্যালাউ করবে না যে আমি 400 কোটি টাকা এক সেমিস্টারের ফি আমি ট্রান্সফার করলাম অন্য কোনো দেশে। নো ওয়ে। শফিক বলল কি যে আমি তার নাম বলতেছি না, যুক্তিসঙ্গত কারণে তার নামটা বলতে পারতেছি না। এই হলো এদের
প্রোপাগান্ডা, এগুলো এদের মিথ্যাচার, যার সাথে বাস্তবের সামান্যতম কোনো সংশ্লেষ নেই। আরেকটা কথা বলেছে, আরো আগে বলেছে, প্রথমে বলেছে যে 560টা যে মডেল মসজিদ করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এগুলি তো করার কোনো দরকার ছিল না। আমাদের দেশে মসজিদের কোনো অভাব আছে? খালি খালি এই মসজিদগুলি করছে, এটা তখন আমাদের এই মোল্লা মৌলবীরা তারা এটা নিয়ে আর কোনো কথা বলে নাই। আর যদি আওয়ামী লীগের কেউ বলতো, এটা নিয়ে তো তুলকালাম হয়ে যেত। আল্লাহর ঘর নিয়েও আমাদের রাজনীতি। যেহেতু শফিক বলছে, ইনু সেন্টার থেকে বলছে, বাস সাতক্ষণ মাপ গেছে। এটা সর্বশেষ এসে গতকালকে বলল যে এই মসজিদ $1 বিলিয়ন খরচ হয়েছে। কথাটা কিন্তু বলছে $1 বিলিয়ন খরচ হয়েছে, কিন্তু সৌদি আরব কোনো টাকা দেয় নাই। সৌদি আরব টাকা দিয়েছে এই কথা সরকার কোনোদিন বলেছে? এটা কিছু লোক কখনো কখনো বলছে মনে হয় সৌদি আরবে দিয়েছে, কিন্তু শেখ হাসিনা যে তার মন থেকে, কারণ এটার এই ঘটনার একদম গোড়া থেকে আমি জড়িত ছিলাম। উনি চেয়েছিলেন প্রতিটা ইউনিয়নে একটা করে মডেল মসজিদ হবে। ইউনিয়নগুলো জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যেই রকম বড় হয়েছে, ইউনিয়নে ওই রকম হতো না, ওটা ওই রকম হতো। প্রত্যেকটা ইউনিয়নে থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা একটা করে মডেল মসজিদ হবে, এবং সেটার জন্য ফান্ডও চাওয়া হয়েছে সৌদি আরব, কুয়েত, বিভিন্ন জায়গা থেকে। তারা দিবে টিবে বলছে। নেত্রীর কথা হলো যে আমি যখন ডিসাইড করছি এটা আমি করবো, ওদের আশায় তো আমার দরকার নাই। কিন্তু পদ্মার সাথে করছে না, 32,000 টাকা খরচ করে, 32,000 কোটি টাকা খরচ করে, বিশ্বব্যাংক টাকা দেয় নাই। তাতে কি উনি বন্ধ রাখছে? আর তো গোড়ার থেকে আমি জানি, ডে 1 থেকে ওনার যখন এই আইডিয়াটা আসছে। এবং শুধু মসজিদ না, এখানে লাইব্রেরি, শিক্ষা, ওইটা সেটা নানান রকমের একটা কমপ্লেক্স করা হয়েছে। এখানে বিভিন্নভাবে এটাকে একটা কালচারাল সেন্টার, নট অনলি দি মস্ক ফর প্রেয়ার্স, দিস ইজ এ ইসলামিক কালচারাল সেন্টার হিসাবে এটা গড়ে তোলা হয়েছে। তো শফিক যে বলল $1 বিলিয়ন প্রশ্নটা কেন আসলো? টাকা আমরা খরচ করলাম টাকায়, আমাকে তো কেউ টাকা দেয় নাই, ডলার দেয় নাই। আমরা খরচ করলাম বাংলাদেশের জনগণের টাকা। এখানে $1 বিলিয়ন প্রশ্ন কেন আসলো? এই ধোঁকাবাজি কেন? ও তো টাকায় বলবে যে এত কোটি টাকা, এত হাজার কোটি টাকা খরচ হয়েছে, সেটা না বলে $1 বিলিয়ন কেন বললো? সরকারের কেউ কোনোদিন বলে নাই, কোনো সার্কুলারও কেউ বলতে পারবো না এটা সৌদি আরব বলছে। কেন? তারা টাকা দেয় না, আমরা কেন বলতে যাবো? এটা তো আমাদের গর্ব যে আমাদের টাকায় আমরা করেছি, আমাদের টাকায় আমরা। নেত্রী চাইছে যে আল্লাহর ঘরটা সুন্দর হোক, এটার মধ্যে অনেক কিছু থাকুক, মানুষ শিক্ষা বাস্তব শিক্ষা থাকবে, এখানে নানান রকমের কালচারাল বিভিন্ন প্রোগ্রাম, লাইব্রেরি থাকবে, মানুষ এসে দেখবে, পড়বে। যেহেতু বিদেশ থেকে সেই সহযোগিতা পাওয়া যায় নাই, যার জন্য ইউনিয়নের বাদ দিয়ে উপজেলা, জেলা পর্যায়ে এইভাবে করা হয়েছে। তো এই শফিকরা, এই ডাস্টবিন, এগুলো রাভিশ, ডাস্টবিনে থাকে কি রাভিশ, এই রাভিশগুলির কাজ হলো এই টুইস্টিং করা, মানুষকে ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা। এই কথাগুলো বলার জন্যই আজকের এই অনুষ্ঠান। আশা করি বিষয়গুলো আপনারা আলোচনা করবেন, মানুষের সাথে বলবেন যে বিষয়টা কি ছিল। বলা হয়েছে এখানে দুর্নীতি হয়েছে, অবশ্যই হতে পারে, এটা তো কন্ট্রাক্টররা কাজ করছে। এখন কোনো কন্ট্রাক্টর আল্লাহর ঘর বানাইতে যাওয়া, বহু লোক তো আছে দেশে হয়তো সৎ পথে 100% সৎ পথে ব্যবসা করে না, বা ভালো টাকা পয়সার মালিক হয়েছে, মসজিদ করে, মাদ্রাসা করে, এতিমখানা করে, করতেছে, সুন্দর সুন্দর মসজিদ করতেছে, কোথাও। তো এখন একজন কন্ট্রাক্টর যখন করতেছে, সে যদি আল্লাহর ঘরে থেকে প্রফিট ধরেই তো দেওয়া হয়েছে যে না ঠিক আছে, এটা করতে আমার 200 কোটি টাকা খরচ হবে, আর যে করবে তার জন্য আরও 10 কোটি টাকা বা 5 কোটি টাকা এখানে ধরা হইল। তারপরেও যদি সে
কোনো লেস কোয়ালিটি মানে ম্যাটেরিয়ালস এখানে ইউজ করে, যা করার ছিল করে নাই, তাহলে সে দুর্নীতি করেছে, অপরাধ করেছে, সেটা বের করুক, বের করে সেটার জন্য তদন্ত করে সেখানে তার শাস্তির ব্যবস্থা করো, বিচারের ব্যবস্থা করো, এটা ওয়েলকাম। এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত, সে যেই হোক, সে আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কি জামাত করে বা কোন দল করে, ইট ডাজন্ট ম্যাটার। চোর চোরই, এটা তো নেত্রী সবসময় বলছে, চোরের কোনো পরিচয় নেই, চোর চোরই। এইটাকে নিয়ে তো মানে রাগ করার কোনো সুযোগ নাই যে এটা এখানে এটাও শেখ হাসিনার অ্যাকাউন্টে দেওয়া, যেটা দুর্নীতি হয়েছে, দুর্নীতি করছে, সেটা সরকার করে নাই, দুর্নীতি করলে ওই ব্যক্তি, ওই কন্ট্রাক্টর করছে, তাকে তারা হোক, কোনো সমস্যা নাই, সে যেই হোক, যার আত্মীয় হোক, যত বড় নেতাই হোক বা যত বড় পদদারি হোক, কোনো সমস্যা নাই। মসজিদে যদি সে এইটা দেওয়ার কথা ছিল, এটা না দিয়ে এইটা করেছে, চোর, তাকে শাস্তি দিতে হবে। এখন না পেলে আমরা, যদি আল্লাহ আমাদেরকে সে সুযোগ দেয়, এটা আবার ইনভেস্টিগেশন করা হবে। ওরা তো করবে না কিছু, ওরা তো খালি তুলবে, প্রশ্ন তুলবে, কিন্তু কোনো ওটা সুরাহা করবে না, কোনোটাই করবে না। আজ পর্যন্ত পারছে কোনো দেশ থেকে একটা টাকা বের করতে? বলে তো দিল $2.280 বিলিয়ন। ইউনুস সেন্টার থেকে বলো $240 বিলিয়ন, আর নয়াপল্টন থেকে মির্জা ফখরুল সাহেব বলো $280 কোটি। তো $280 বিলিয়ন ওই কূটনীতিকরা হাসে, জিজ্ঞেস করছিল, তখন বলছে যে এত টাকা বাংলাদেশ কোথায় পেয়েছে? তখন উত্তর দিচ্ছে যে ইউনুস সাহেব, আমরা খুঁজে দেখতেছি কিভাবে কি হয়েছে। যেই দেশের এই টাকার অস্তিত্বই নেই, এত টাকা $280 বিলিয়ন, এই টাকা কোত্থেকে আসলো? আবার সারা জনমে লোন নিলাম $100 বিলিয়ন, কত কাজ হলো, কত কিছু লোন শোধ করতেছি, তো $280 বিলিয়ন কোত্থেকে আসলো? তারপরে তো সিরিজ বের করলো। গতকালকে আবার বিভিন্ন পত্রিকা, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় বের করছে, ওই টিউলিপের নাম আবার নিয়ে আসছে। সে নাকি পূর্বাচলের, আরে পূর্বাচলে যে 6 জনের নাম আছে সেখানে তো টিউলিপের নাম নাই। যে 6 জনের নাম দেওয়া হয়েছে এই প্রধানমন্ত্রী পরিবারের হলো 7 জন, 7 জন হলো প্লট পেল 6টা, তো একজনের নাম তো সেখানে নাই, সেটা হলো টিউলিপ নাই সেখানে। এখন বানানো হয়েছে যে টিউলিপ ওই পূর্বাচলে প্লট নেওয়ার জন্য তার নিজের নামের ফ্ল্যাট জাল সই করে তার বোনকে দেওয়া হয়েছে। তাহলে লাভটা হইল কি? তো নিজের নামের আমার ফ্ল্যাট যদি আমার ভাইকে দেয়, আমার ভাইও যদি অ্যালটমেন্ট পেয়ে থাকে, তাহলে তারও তো অন্যায় হইল। তাই লাভটা হইল কি? আমার অন্যায় আমি আরেকজনকে ট্রান্সফার করলাম, আমার বোনকে। এটা কোনো কথা? ওই উকিলরে মনে হয় মোটামুটি একটা লাইন করছে, তারে দিয়ে বলাবে যে আমি তো সই করি নাই, এটা জাল। এটা কোনো কথা এগুলি? তা লাভটা কি? এটা করে লাভটা কেন করতে যাবে এটা? আর সে তো অ্যাপ্লাই করে নাই, তার নামে তো অ্যালটমেন্টই হয় নাই। এগুলি এখন করতেছে, যখনই কোনো একটা ভেজালে পড়ে তখন এগুলি সামনে নিয়ে আসে, হোক সেটা মিথ্যা, মানুষের নিয়ে তো আলোচনা করতে হবে। আর তো ডেইলি স্টার, প্রথম আলো আছেই, এরা তো এখন মানে এরা যে এদের যে একটা সম্মানিত পত্রিকা ছিল, একটা গ্রহণযোগ্য পত্রিকা ছিল, সব কিছু শেষ হয়ে গেছে এদের। এমনভাবে এরা তো 11-র সময় নাম ছিল, যেখানে তখনও একটা ছিল, দালালি করছে, এটা করছে সেটা করছে, ওই মঈনুদ্দিন সরকাররে আনছে, যা করার করছে। তখন তো একটা কিছুটা হইলো একটা স্ট্যান্ড ছিল, এখন তো কিছুই নেই। এখন তো মানে বাংলাদেশে এমন কোনো জঘন্য পত্রিকা নেই যার সাথে এদের কোনো তুলনা করা যাবে। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না। এগুলো তো দেখতেছেন আপনারা, বুঝতেছেন, এগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, যারা এখন পাগল হয়ে গেছে। এছাড়া এদের উপায়ও নাই, সময়ও নেই। এদের সব জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।